আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরু হচ্ছে আজকের গল্প, নীরদচন্দ্র মজুমদারের লেখা অন্ধকার। গল্পের সূত্রধার আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প অন্ধকার। বসন্তের চিঠি পেয়ে আমি অবাক হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আড়া জেলার একখানে গিয়ে সে আস্থা বেঁধেছে, এক বিরাট পৌর বাড়িতে। সে লিখেছে, ভাই নিখিল, অবশেষে ঘোরাঘুরির অন্ত হলো বোধহয়। ঠিক যেমনটি চাই তেমনই একখানি বাড়ি পেয়েছি। বাকি দিনগুলো এইভাবেই শান্তিতে কাটিয়ে দিতে পারবো মনে হয়। বাড়িটার কিছু কিছু রুচি ভেঙে পড়ছে, তবু দোতলায় খান চারেক ঘর এখনও যে আছে, আমার চেয়ে তাদের পরমায়ু বেশি। এটা আমার চেয়ে ভাবার আর কি। সেগুলিতেই আমি সংসার পেতেছি। একখানাতে শুই, একখানাতে লেখাপড়া করি, আর একখানা দিয়েছি 3 কড়ির মাকে রান্নাবান্না করার জন্য। আর চতুর্থ কামরাটা তোমার জন্য গুছিয়ে রেখেছি। যত শিগগির পারো তুমি চলে এসো। জানো এই বাড়ির ইতিহাস? এটা ছিল রাজবাড়ি। 1857 সালে যখন প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়, তখন এ বাড়ির মালিক দস্যুর মতন লড়াই করেছিলেন ইংরেজের বিরুদ্ধে। তার নাম কুমার দলপত সিং। তেজি মানুষ ছিলেন। নানা সাহেবের দরবারে রীতিমতো খাতির ছিল তার। যুদ্ধে যখন হার হলো, কুমার বাহাদুর কানপুর থেকে পিছিয়ে গেলেন। পাশি, পাটনা, ঝাড়গ্রাম সর্বত্রই তার কলিজার রক্ত ঝরেছিল। কিছু কিছু অবশেষে সাদা জাতের শাসনে কবরের শান্তি প্রতিষ্ঠিত হলো গোটা দেশে। দলপত সিংয়ের নামে ফুলিয়া বেরোলো। যে তাকে ধরিয়ে দেবে 10,000 টাকা পুরস্কার পাবে। নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতেন কুমার বাহাদুর। এখানে সবাই তাকে চিনত, মানত, ভক্তি করত। বন্ধু, আত্মীয়, প্রজা যার বাড়িতে দুদিনের জন্য আশ্রয় নিতেন, সে যেন স্বর্গ হাতে পেত। সাবধানে তাকে লুকিয়ে রাখত আর প্রাণপণে তার সেবা করত। মোটের ওপর খুব কষ্ট তিনি পাননি। ইংরেজের চরকে ফাঁকি দিয়ে বেশ নিরাপদেই দিন কাটাচ্ছিলেন তিনি। আর অবশেষে বিনা মেঘে বজ্রপাত হলো। তিনি ধরা পড়লেন তার নিজের বাড়িতে। বহুদিন পরে দলপত সিং এসেছিলেন স্ত্রীর পুত্রকে দেখবার জন্য। আরও 2-1 এমন এসেছিলেন, তখন কোনো বিপদ হয়নি। কিন্তু এবার হলো। তারই খুড়তুতো ভাই মহিনুর তেতলার জানলা থেকে একখানা কাপড় ওড়ালো কালো রঙের কমিনি। অদূরে বট গাছের নিচেই লুকিয়েছিল ইংরেজের গুপ্তচর। এই সংকেতের প্রত্যাশায় আর সেই রাতেই সাদা পল্টন এসে বাড়ি ঘেরাও করল। দলপত সিংকে টেনে বার করে তার বাড়ির ভেতরেই তাকে হত্যা করল। তারপর থেকেই রাজবাড়ি শ্রীহীন। জমিদারির মালিক হলো মহিনুর সিং, কিন্তু সে বাস করলো পাটনায় গিয়ে। 50 বছর যেতে না যেতেই বাড়িটা একেবারে পরিত্যক্ত হলো। এখনকার অবস্থা দেখলে তুমি হয়তো ভয়ই পাবে। চারিদিকে ইট পাথর ভেঙে ভেঙে পড়ছে, আশপাশে জঙ্গল গজিয়ে উঠেছে।
পরিকার জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু পরিকার বাইরে নতুন কলোনি গজিয়ে উঠেছে একটা। যে মাঠে একদিন দলপত সিং 2000 সিপাহীকে কুচকাওয়াজ করাতেন, তার বুক চিরে লাল সুরকির রাস্তা, চারিদিকে ডালপালা ছড়িয়ে গিয়েছে, আর তাদেরই গায়ে গায়ে মাথা চুলেছে পাকিস্তানেরই উস্তাদদের ঘর। প্রধানত ধনী লোকেরই কলোনি এটা। এখানে বিজলি বাতি পর্যন্ত এসেছে। মোটরের হর্ন আর রেডিওর সাউন্ড সর্বদা শুনতে পাওয়া যায় আমার ভাঙা বাড়ির দোতলা থেকে। পরিকার এপারে এই কলোনি, ওপারে আবার খান কত কুড়ে, তারই একখানাতে 3 কড়ির মা বাস করে। এপারে আলো আর ওপারে অন্ধকার, এই দুইয়ের মাঝখানেই আমার ভগ্নপুরী। বর্তমান মালিকরা এই বাড়ির আসবাবপত্র সব সরিয়ে ফেলেছে। হ্যাঁ, ওই তবে দরজা জানলাগুলো এখনো আছে। বছরে 200 টাকা মাত্র ভাড়ায় এই বিশাল ধ্বংসাবশেষ হিসেবে ভাড়া দিয়েছি। এমন সস্তায় এত ভালো জায়গা দুনিয়ায় কোথাও পাবো না। আর আমার এত ভালো লেগেছে বলেই তোমাকে আসতে না লিখে পারলাম না। ইতি, তোমার বসন্ত। চিঠি পড়ে আমি একদম অবাক। একটা পুরো বাড়ির ওপরে এরকম স্নেহ, নির্জনতা সে ভালোবাসে জানে, তাই বলে সারা জীবন একটা ভাড়ার বাড়ির মধ্যে নিজেকে কবর দিয়ে রাখতে হবে? এ কি পাগলামি! বয়স তার সবে মাত্র 30, অর্থ সামর্থ্য মন্দ নয়, ছবি আঁকতে পারে, লেখক হিসেবেও নাম করেছে একটু। সে লোক যদি পৃথিবীর বাইরে এভাবে বাইরে চলে যেতে চায়, তাহলে বন্ধুর কর্তব্য হবে তাকে ধরে এনে ডাক্তার দেখানো। আর বন্ধু বলতে শুধু আমি, কাজেই আমায় যেতে হবে। এক শীতের প্রভাতে ওইখানে গিয়ে হাজির হলাম। সঙ্গে নিজের গাড়ি ছিল। পথের বিবরণ বসন্তের চিঠিতেই আমি পেয়েছি, কাজেই বাহাদুরনগরে পৌঁছাতে খুব একটা কষ্ট হলো না। আমার আসবার আগে বসন্তকে চিঠি দিইনি। তার সঙ্গে দেখা হওয়ার আগে একা স্বাধীনভাবে বাড়িটা দেখে নিতে চাই আমি। এই সেই কলোনি, লাল সাদা গেরুয়া রঙের ছোট ছোট বাড়ি, ফুল বাগানের ফ্রেমে আঁকা এক একটা ছবি যেন। পুল আছে, পাথরের পুল। 200 বছর আগে পুলের মুখে শান্তির ঘর আর লোহার দরজা ছিল, এখনো তার চিহ্ন আছে। পুলের ওপর দিয়ে ভাঙা রাজবাড়ির হাতা এসে পৌঁছালাম। কি জঙ্গল চারিধারে, কিন্তু বড় গাছের জঙ্গল নয়, ছোট ছোট আগাছা। তাতে বিশাল অট্টালিকার এধার থেকে ওধার পর্যন্ত দেখার অসুবিধে হয় না। গাড়ি থেকে নেমে সেই দূর থেকেই নিষ্পলক নয়নে তাকিয়ে রইলাম বাড়ির দিকে। মস্ত বড় বাড়ি, লম্বা চওড়ায় যেমন তেমনই বিরাট উঁচু। বাড়িটা দেখে ভয় তৃষ্ণার বদলে শ্রদ্ধা হলো আমার। কেন যে পাগলা বসন্ত এমন বাড়ির মায়ায় বিভস্র হয়েছে বুঝলাম। জিনিসপত্র নিয়ে খানিকটা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বসন্ত আওয়াজ পেল বাড়ির ভিতর থেকে। জালনাতে তার মুখ দেখা গেল একবার, তারপর নেমে এসে একেবারে আমার বুকে জড়িয়ে ধরল। গাড়ি রাখবার জায়গার অভাব নেই। বসন্ত আমায় আস্তাবলে নিয়ে গেল। একসময় 500 ঘোড়া থাকতো এই আস্তাবলে। বাড়ির তুলনায় এটা ভালো, বেশ অবস্থাতেই আছে। সুতরাং সেখানে গাড়ি রেখে বাড়ির ভেতরে ঢুকলাম। প্রথমেই সিংহদ্বার, মোটা লোহার পাতে গড়া জবরদস্ত কাঠের দরজা। তার ডাইনে বায়ে মাথার ওপর তেতলার সমান উঁচু পাথরের দেওয়াল।
ভেতর থেকে যদি সিংহদ্বার বন্ধ করে দেওয়া যায়, কারো সাধ্য নেই যে এ বাড়িতে ঢুকবে। সিংহদ্বারের পর একটা ঘর, দরবার ঘরের মতো, বহু স্তম্ভের মাথায় নকশা করার মতন ছাদের বংশ এখনো বর্তমান। ভাঙা দিকটা দিয়ে চওড়া পাথরের সিঁড়ি ওপরে উঠে গেছে। সিঁড়ির পাশে একসময় কাঠের রেলিং ছিল, তার চিহ্ন এখনো আছে। বসন্ত বলল, বাড়ির মালিকরা রেলিংগুলো খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। সিঁড়ি চওড়া, রেলিং না থাকলেও গড়িয়ে পড়বার আশঙ্কা নেই। দোতলায় উঠে অনেক ভাঙাচোরা দালান পেরিয়ে বসন্তর নিজস্ব ঘরগুলির পাত্তা পাওয়া গেল। এইগুলি রীতিমতো পরিচ্ছন্ন, পাথরের দেওয়াল, কোথাও একটুকু চিরখান নেই। গায়ে রাবণ মদের ছবি এঁকেছিল কোন শিল্পী, সেই কোন কালে। বিবর্ণ হয়ে গেলেও সেই ছবির ভঙ্গি এখনো চোখে পড়ে। 3 কড়ির মার দেখা মিলল না। প্রত্যেক দিনকার মতন রান্না শেষ করে দিয়ে সে আগেই চলে গেছে। এবেলার ভাত আর ওবেলার রুটি সব একসঙ্গেই। দুপুরের পর সে আর আসে না এখানে। আসে না কেন আমি প্রশ্ন করলাম। ওই ভূতের ভয় নাকি? আর ওই ভূত না ছাই, ভূত নেই। বসন্ত যেন লজ্জায় মাটিতে লুইয়ে পড়ল। একটা ভূত না থাকায় বাড়িটার মজাদানি হয়েছে। এ বিরাট ভাঙা বাড়ি, যে দেখবে সেই বুঝবে এইখানে একটা কলোনি আছে ভূতের। কিন্তু আমার দুর্ভাগ্য, এই 1 বছরের মধ্যে ভূতের টিকি দেখিনি। যদিও বাড়িতে আমি মিছুক একাই বাস করি। আমি বললাম, ভূত নেই এ কথার মানে? সেই দলপত সিংয়ের কি হলো? সেই ভদ্রলোকের যখন অপঘাত মৃত্যু হয়েছিল এই বাড়িতে, তখন ভূত না হয়ে তিনি যাবেন কোথায়? বসন্তর মুখ হঠাৎ গম্ভীর হলো। সে জিভ কামড়ে বলল, কুমার বাহাদুর কন্যাকটা লোক ছিলেন, একাধারে মীর এবং সৎ। স্বল্পঘাতে মৃত্যু হয়েছিল, সেটা তার দোষে নয়। তিনি মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে গেছেন। ভূত হয়ে তাকে পৃথিবীতে ঘুরতে হবে কেন? আমি নাছোড়বান্দা। তিনি না হয় স্বর্গে গেছেন, কিন্তু যারা তাকে মেরেছে তারা, বিশেষ করে সেই বেঈমান মহিনুর, তারা নিশ্চয়ই স্বর্গে যায়নি। এইখানে তারা মরেনি কেউ, উত্তর দেয় বসন্ত। অন্য জায়গায় মরলে বুঝি একদিন বেড়াতে আসতে পারে না? হলেও এই বাড়িটার কীর্তির একটা অর্থ বটে। অবস্থান, ভূত হয়ে একবারও কেউ এটা দেখতে আসবে না, এ কেমন অবস্থা? আর এই পরিহাস বসন্তের ভালো লাগছে না। আমি স্পষ্ট বুঝতে পারলাম, তবু কি নেশা আমায় পেয়ে বসেছিল। কথার ওই বিশ্রী হালকা সুর কিছুতেই আমি ত্যাগ করতে পারি। অবশেষে বসন্ত তিক্তস্বরে বলে উঠল, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। সেই কীর্তিমানরা এখানকার জীব ছিল না। এইখান থেকে সংকেত করে তাদের ডেকে আনা হয়েছিল। যতদিন আবার সংকেত না পাবে ততদিন আসবে না। কেন কেন? চমৎকার জবাব দিয়েছে বসন্ত। আর আমি ও করে হেসে উঠলাম। ভূতের কথা ছেড়ে দুজনে বসলাম খেতে। খাবার তৈরি ছিল শুধু বসন্তের জন্য, কাজেই দুবেলার রসদ একবেলাতেই শেষ করে ফেলতে হলো। বসন্ত বলল, কুছ পরোয়া নেই, কলোনিতে হোটেল আছে, চা বিস্কুট চপ কাটলেট ভাত তরকারি পরোটা সব মেলে। ওবেলা সেখান থেকে খাবার নিয়ে আসবে। খাওয়ার পর বিশ্রাম নেওয়ার অভ্যেস নেই আমার, তাই আমি বাড়িটা দেখতে বেরোলাম। আধ ঘন্টা পরে বসন্ত এসে যোগ দিল আমার সঙ্গে। সে অবশ্য আগেই তন্ন তন্ন করে বহুবার দেখেছে। একবার এক ভাঙা ছাদ ধসে পড়েছিল,
তাতে নাকি আর একটু হলেই জন্মের মতন চাপা পড়ত। তখন আমি গম্ভীর হয়ে বললাম, তুমি যে চাপা পড়ে মরনি এটা তো ঠিক। হুম? হঠাৎ যদি বুঝতে পারি তুমি বসন্তের ছায়া মাত্র, বসন্তের ছায়া এইখানেই কোনো ভগ্ন স্তূপের নিচে দেবে রয়েছে, তাতে আমি একটুও আশ্চর্য হব না। বসন্ত হেসে উত্তর দিল, কিন্তু কিন্তু টিনুর মা আশ্চর্য হবে। সে যদি বুঝতে পারে এতদিন এত ভাত আর রুটি পাকিয়েছে শুধু একটা ছায়ার উদরপত্তির জন্য। কথা বলতে বলতে দুজনে সারা পুরীটা ঘুরে দেখছি, কোথাও পা দেওয়া নিরাপদ নয়। কোন ঘরের দেওয়ালে গুপ্ত দ্বার আছে, মেঝের কোনখানটাতে লুকিয়ে থাকার গুপ্ত দ্বার আছে বা গহর আছে, এই সব বসন্তের নখদর্পণে। হাজার রকমের বিস্ময় সে একের পর এক আমার চোখের সামনে উদ্ঘাটন করে চলেছে। আমি ভাবছি এই নেশাতেই ও মশগুল হয়ে আছে। এই মোহ থেকে ওকে বিচ্ছিন্ন না করলে হয়তো পাগল হয়ে যাবে শেষে। তেতলার ছাদের এক কোণে একটা সরু সিঁড়ি, সেই সিঁড়ির মাথায় ছোট্ট একখানি ঘর। বসন্ত বলল, ওই ঘরটাতে এক শিবলিঙ্গ আছে। বোধহয় বাড়ির মেয়েরা ওখানে শিব পুজো করতেন। হেঁটে হেঁটে ততক্ষণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। একটা মামুলি শিবলিঙ্গ দেখবার জন্য আর ভাঙাচোরা সিঁড়ি বেয়ে উপরে উঠবার মতো কোনো রকম পরিস্থিতি নেই। কিছুক্ষণ ছাদে বসে দম নিলাম দুজনে, তারপর নেমে এলাম নিজেদের কামরায়। বিকেলে হোটেলে গিয়ে দুজনের জন্য খাবার কিনে নিয়ে আসলাম, আর বেলা থাকতে থাকতেই ফিরে এলাম, কারণ বাড়িতে কেরোসিনের লণ্ঠন ছাড়া আর অন্য কোনো আলো নেই। রাত্রিবেলায় তার সাহায্যে রেলিংবিহীন সিঁড়ি বেয়ে ওপরে ওঠা খুব একটা নিরাপদ নয়। আর ওই সিংহদ্বারে খিল দিয়ে দুই বন্ধু যখন দোতলায় উঠলাম, তখনও সূর্য অস্ত যায়। খাবারগুলো ঘরে রেখে বসন্ত বলল, তেতলায় চলো, সেইখানে একটা জানলা দিয়ে সূর্যাস্ত দেখবে। কে যে কি চমৎকার! এই 100 দিন দেখেছি, তবু আমার দেখার স্বাদ মেটে না। বসন্তের সঙ্গে সেই তেতলায় জানলায় গিয়ে বসলাম। বসন্ত প্রায়ই সে এখানে বসে, কাজেই ধুলো খুব একটা নেই। সত্যিই অপূর্ব দৃশ্য। খান কত খোলার গড়, মাঠে ইতস্তত ছড়ানো। বসন্ত বলল তারই একটাতে 3 কড়ির মা বাস করে। সেই কুড়েখানার প্রায় 100 হাত পেছনে এক প্রাচীন বটগাছ, আর তার পেছনে একটা ঝিল। সেই ঝিলের জলে অস্ত সূর্য রক্ত রশ্মি ছড়িয়ে পড়েছে যেন এক জল খোলা আবিরের মতো। আকাশ আর পৃথিবীতে এক টানা লাল রঙের সমারোহ। পুরো বটের ডালে এই শীতের দিনে আকার বাহুল্য বিশেষ একটা ছিল না। ন্যাড়া ডালগুলোকে মনে হচ্ছে যেন লালের পটভূমিতে সরু মোটা কতগুলো আঁকা বাঁকা কালির আঁচড়। দুজনে বসে আছি পশ্চিম আকাশের দিকে তাকিয়ে। হঠাৎ একখানা পা তুলে দিলাম সেই বেদির ওপর। পায়ের শব্দটা জোরেই হলো, আর সেই শব্দ শুনে আমরা দুজনেই একটু সজাগ হয়ে উঠলাম। ফাঁকা জায়গায় আঘাত করলে যেরকম হয়, এই শব্দ সেই রকম। তখন আমি মজা করে বললাম, বাড়িটার কোথায় যে কত সুড়ঙ্গ আর গর্ত আছে
তুমিও তা এতদিন আবিষ্কার করতে পারোনি। এইখানটাতেও কিছু আছে নিশ্চয়ই। বসন্ত বিনা বাক্য ব্যয়ে নিচে থেকে শাবল নিয়ে এলো। তারপর আমিও আর কথা না বাড়িয়ে পাতাই দিয়ে আঘাত করতে লাগলাম জানলার নিচের কার ফাঁপা জায়গাটিতে। দু টুকরো পাথর খসে একটা অগভীর গর্ত দেখা দিল। সেই শাবলকানায় আমি নামিয়ে দিলাম ওই গর্তের ভেতরে। খানিকটা নাড়াচাড়া করতে কি একটা জিনিস যেন জড়িয়ে গেল সেই শাবলের মাথায়, আর আমি সেটা টেনে তুললাম শাবল সমেত। একখানা কাপড়, রংটা ধোয়াটে, বেশি একটা লম্বা নয়, ওই হাত পাঁচেক হবে। বসন্তের মুখে ধুকুটি। আমি মনে মনে হাসলাম। ও নিশ্চয়ই হিংসায় ফেটে পড়ছে। ওর বাড়িতে এসে আমি একটা গোপন রহস্য ফাঁস করে ফেললাম। এক বছরে যাও কোনোদিন সন্ধান পায়নি, এই পরাজয় হজম করতে পারছে না যেন। কাপড়খানা জানলার বাইরে ধরে ভালো করে ঝাড়তে লাগলাম। ধুলো আছে ঠিকই, কিন্তু সেই ধুলো ঝাড়লে যাবার নয়। জানি আমি, অন্তত 100 বছরের পুরনো ধুলো। ও কি আর! হঠাৎ আহত বুলডগের মতন ক্রুদ্ধ গর্জ করে বসন্ত হাত বাড়িয়ে চাদর খানা আমার হাত থেকে কেড়ে নিল। করছো কি তুমি? কি? এ বিষয়ে হতবাক হয়ে আমি ওর দিকে তাকাই। আরে এই যে সেই কাপড় যা দিয়ে পাপিষ্ট মহিনুর সেদিন ইংরেজের চরকে সংকেত করেছিল। এই বলে সে সভয়ে তাকাতে লাগলো ওই ন্যাড়া বটগাছটার দিকে, যেন ওর আঁকা বাঁকা ডালে আড়ালে সে কোনো লুকোনো চরের সাদা মুখ দেখতে পেয়েছে। কথাটা আমারও মনে লাগলো। খুব শহরে তা সেই কাপড় এখন সম্ভব ডালনা দিয়েই মহিনুর ওই বটগাছের দিকেই সংকেত করেছিল। কিন্তু তা যদি হয়, তাতে বসন্তর এমন বিচলিত হওয়ার কি আছে? বুঝতে না পেরে আমি ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছি দেখে সে রেগে উঠল ভয়ানক। জানলাটা বন্ধ করে দিয়ে কালো কাপড়খানা তার নিজস্ব গর্তের ভিতর ছুঁড়ে ফেলে দিল তখনই। তারপর পাথর দিয়ে সে গর্ত বন্ধ করতে করতে সে বলতে লাগলো, আজ তো বোকা, ওই সংকেতে সেই দিন কি নাই ঘটেছিল, আজ আবার সেমন কিছু হয় যদি। আমি আকাশ থেকে পড়লাম। আজ আবার অনর্থ? কিরকম অনর্থ? এই কে ঘটাবে অনর্থ? কেনই বা ঘটাবে? ঘরের বেগে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলাম। আমার উত্তর দেওয়ার আগে সে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো দোতলার ঘরে। তখন সন্ধে হয়ে এসেছে প্রায়। লান গোধূলির আলোয় সিংহদ্বারের দিকে তাকিয়ে সে বলল, ওই দোর খুলে আমরা পালাই, চলো। তারা আসবার আগে আমরা পালিয়ে যেতে পারবো। চলো এখনই চলো, ওরা সব এসে পড়বে হয়তো। কারা এসে পড়বে? আমি কিছু বুঝতে না পেরে পাগলের মতন চেঁচিয়ে উঠলাম। কিছুই বুঝতে পারছিলাম না, কেবল এইটুকুই ছাড়া যে অভাগা বসন্ত বড্ড পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন শুনে বসন্ত আমার দিকে স্থিরভাবে চাইল। আমিও ভালো করে তাকিয়ে দেখলাম তার দিকে। না, তার চোখে পাগলামির কোনো আভাস নেই। তবে এই সব কি বলছে ও? বসন্ত বলল, সেদিন যারা এসেছিল মনে করছো তারা আর নেই? তখন তারা মরেছে, কিন্তু তাদের হিংসা মরেনি।
পাপ দীর্ঘজীবী। রক্তের তৃষ্ণা একবার জাগলে সহজেই তা মেটে না। একটা তলপত সিংহের রক্ত পান করে সেই 200 গোড়া সৈনিকের রক্ত চোষা চিরদিনের মতন ঠান্ডা হয়ে গেছে ভেবো না। তারা আবার একটা সংকেত পাবার প্রত্যাশায় আছে এই প্রায় 100 বছর ধরে। আর সেই সংকেত আজ তারা পেয়েছে, সেই একই জালনা থেকে, এই একই কালো কাপড়ের সংকেত। আজ তারা আসবে, আজ তারা আসবে নিশ্চয়, যেমন সেদিন এসেছিল। আমি রীতিমতো ভয়ার্ত হয়ে উঠলাম, আর শুধু ওর ভয়ের ছোঁয়ার আঁচ লেগে। পরক্ষণেই জোর করে হেসে উঠলাম। কি কি বলছো বসন্ত? আর কিসের সংকেত? আর আরো কিসের রক্ত পিপাসা? যত সব আজগুবি কথা ভেবে ভেবে এই 1 বছর ধরে তুমি তোমার নিজের মাথা, ওই নিজের মাথাটা খেয়েছো। চলো খেতে বসে যাক। খেয়ে দিয়ে লম্বা ঘুম, তারপর সকালবেলায় তোমাকে নিয়ে বাংলা মুল্লুকে ফিরে যাচ্ছি আমি। হয় যত সব। ফিরে যেতে চাইলেই কি ওরা তোমায় ফিরে যেতে দেবে? হেসে তুমি উড়ে দিলে আমার কথা। বেশ বেশ, তুমি যদি মরতে রাজি থাকো, আর আমিও আছি। দেখি কি হয়। দুজনে গিয়ে খেতে বসলাম। কেরোসিনের আলো জ্বলছে মিট মিট করে, চারিদিকে থমথমে গুমট। বাতাসের আবাস নেই কোথাও। জানলা খোলা আছে, কিন্তু কলোনিতে একটাও আলো জ্বলেনি এখনো। ওখানে বাড়িতে বাড়িতে গলিতে গলিতে বিজলি বাতি আছে আমি দেখেছি। তাহলে ওই দিনকার লাইন ফিউজ হয়ে গেল নাকি? মনের ভাব ভাষায় প্রকাশ করা মাত্র বসন্ত তিক্ত হাসি হেসে বলল, তুমি তো এতক্ষণে লক্ষ্য করলে। আমি বহুক্ষণ আগেই দেখেছি। আলো দেখা যাচ্ছে না, রোদ যায়, আজ দেখা যাচ্ছে না। ফিউজ হয়নি, বাড়িতে বাড়িতে 100 আলো জ্বলছে ওইখানে। শুধু আলোর কথা ভাবছো তুমি? আমি ভাবছি গ্রামোফোন ফোন রেডিওর কথা। রোজ প্রত্যেক দিন তার বাড়ির থেকে আওয়াজ পাই, আর আজ আর পাচ্ছি না। আর এইসবের মানে মানে বাইরের পৃথিবী থেকে এই বাড়িটা আলাদা হয়ে গেছে, আলাদা করে দিয়েছে ওরা। ওই ওই বাইরে দেখছো জমাট অন্ধকারের দেওয়াল? অন্ধকারে এই পৃথিবী নয়, প্রেত লোকের। আমি চৌকিতে স্তব্ধ হয়ে বসে থেকে লাফিয়ে উঠলাম। বসন্তের হাত ধরে তাকে আমি তুলে বললাম, চল আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তুমি যে বলেছিলে হোটেলে রাত কাটাবো আজ, তোমার এসব আজগুবি কথায় বিশ্বাস করি না বুঝলে, কিন্তু তুমি যেরকম ভয় পেয়েছো তাতে তোমাকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেওয়া উচিত হবে না। চলো। আমার থেকে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বসন্ত বলল, চলো, কিন্তু কিন্তু বেশি দূর যেতে হবে না। ওরা এসে গেছে, ওরা বাড়িটা ঘিরে বসে আছে। এখন বাইরে যাওয়া মানে ওদের মুখে ঝাঁপিয়ে পড়া। অবশ্য তাতে কিছু যায় আসে না, মরতে যখন হবেই 2 মিনিট আগে না হয় পরে। এতক্ষণে আমারও যেন ধারণা হলো যে অনৈসব কিছু একটা ঘটতে চলেছে। রক্তের গন্ধ পাচ্ছি চারিদিকে। বাতাস বইছে না, কিন্তু একটা শিরশির আওয়াজ কানের কাছে। কারা যেন ফিস ফিস করে কথা কইছে, ঠিক যেন আমার পাশে দাঁড়িয়ে। একটা অশুভ প্রভাত, বিশাল পাষাণ পরিধি ঘিরে ধরেছে, যেন এইখান থেকেই পালাতেই হবে। সিঁড়ির ওপরে লণ্ঠন রেখে হাতড়ে হাতড়ে
নিচে নেমে গেলাম। দরবার হল পেরিয়ে সিংহদ্বারে এসে পড়লাম। ভগবানকে ডেকে আঙুল খুলে ফেললাম এক টানে। পরপর আওয়াজ তুলে ভারী পাল্লা পিছনে চলে এলো। দরজা খোলা, এইবার এগিয়ে গেলেই হয়। তা হয় না। এগিয়ে যেতে চাইলেই যাওয়া যায় না। সেই যে অন্ধকারের দেওয়াল, সেটা সত্যিই নিরেট। তাকে নামতো এক পা এগোতেই সেই দেওয়ালে ধাক্কা খাচ্ছি। ঠিক যেন একটা কালো পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়ে। বসন্ত চুপি চুপি বলল, দেখছো দেখছো, একটু যাবার পথ নেই। হৃৎপিণ্ড ধুক ধুক করছে কিনা ভাবছি, তাও বুঝতে পারছি না। সে বিষয়ে যখন আশ্বস্ত হলাম, তখন একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার প্রাচীরের দিকে। প্রাণপণে চেষ্টা করতে লাগলাম ওই পাঁচিল ভেদ করে ওপারে তাকানো যায় কিনা। কিন্তু কিন্তু না। যেমন করে ধাক্কা খেয়ে আমাদের দেহ ফিরে এসেছিল, ঠিক সেইভাবেই আমাদের দৃষ্টিও ধাক্কা খেয়ে পিছনে ফিরে আসছে। কি করব ভেবে ঠিক করতে না পেরে হতভম্বের মতন তাকিয়ে আছি ওই অন্ধকার প্রাচীরের দিকে। এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠল এখানে সেখানে। মশালের আলো। সে আলোর রংটা নীলচে। আলোর সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। সে আলোয় ঝকমক করে উঠছে শত শত ইস্পাতের ফলা। ওগুলো তরোয়াল না কিরিচ না বর্ষা। অস্ত্রের পেছনে সাদা সাদা মুখ যেন স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো। হঠাৎই পুরুষ কণ্ঠে ইংরেজি কণ্ঠ সামনে এলো, সেই আধো আলো অন্ধকারের নিরেট এর দেওয়াল হঠাৎ যেন জ্বলে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে চায়। আমি বসন্তের হাত ধরে সিংহদ্বারের পিছিয়ে এসে বিদ্রোহের মতন ক্ষিপ্ত হাতে দরজা এঁটে দিলাম। আর সেই মুহূর্তে ওর পিছে যেন হাজারটা দানব একসঙ্গে চিৎকার করে উঠল। তার আক্রোশে সিঁড়ি 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 বেড়ে দোতলা দোতলা। কিন্তু কোথায়? ওই দরজায় প্রচন্ড আঘাত করছে, প্রচন্ড, যেন যেন 10টা হাতি ছুটে এসে পিঠে পড়ছে ওর ওপর। এই আক্রমণ সহ্য করে শোনা পুরো কাঠের দরজা ততক্ষণ খোলা থাকবে। প্রলয় কোলাহল চারিদিকে, ইংরেজি ভাষায় তার উপর তর্জন। ইংরেজদের চিৎকার, ওই ওই বোধহয় ভাঙল সিংহদ্বার। আর উপায় নেই, এবার এবার মৃত্যু। বসন্ত আমার হাত ধরে তেতালার দিকে ছুটল। জিজ্ঞাসা করলাম, কোথায় কোথায়? হতাশ কণ্ঠে সে উত্তর দিল, কোথায় আর? চলো চলো তেতালার ছাদে, যতক্ষণ বাঁচে চেষ্টা করতে হবে। সেখানে না যায় কেন যাবে না? ওই যে দোতলার সিঁড়িতে দূর দূর পায়ের শব্দ। তেতালা যাওয়ার জায়গা নেই। আমি বললাম, এইখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি। ভূতে হাতে মরার চাইতে আত্মহত্যা ভালো। বসন্ত বলে উঠল, ওই সিঁড়ির মাথার ঘরটাতে চলো চলো। লাভ যদি দিতে হয় ওই ঘর থেকে দিতে পারবো, জানলা আছে। যখন সে ঘরে উঠলাম, তখন সিঁড়িতে 100 পায়ের শব্দ। আশ্চর্য, তবু ভাঙা সিঁড়ি ভেঙে পড়ছে না। ঘরের অন্ধকারে তবু কি জানি কিসের আলো শিবলিঙ্গের ওপর পড়ল। বসন্ত আর আমি
একসঙ্গে সেই দেবতার পায়ে আছাড় খেয়ে পড়লাম। হে মহাদেব, রক্ষা করো, আমাদের রক্ষা করো, রক্ষা করো। তারপরে দুজনে অজ্ঞান হয়ে গিয়েছিলাম বোধহয়। যখন জ্ঞান হলো তখন ভোরের রোদ এসে পড়েছে আমাদের মাথায়। দুজনেই দুজনের মুখের দিকে তাকাই। স্বপ্ন? না, স্বপ্ন নয়। সমস্ত বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এক রাতে। দরজা জালনা উপড়ানো, আমাদের খাট বিছানা পরিকার জলে ভিজে সব চপচপ করছে। আর সবচেয়ে বড় সর্বনাশ, মোটরখানি চূর্ণ বিচূর্ণ। নিচে থেকে হাত জোর করে শিবলিঙ্গকে প্রণাম করে আমরা দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে পড়লাম বাড়ির ভেতর থেকে। খুব বাঁচা বেঁচে গেছি। এতক্ষণ শুনছিলেন নীরজচন্দ্র মজুমদারের অন্ধকার এবং গল্প পাঠে আমি গোপীনাথ, এবং গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশন গুগল আধারিত। এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এই ধরনের গল্প আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে আপলোড করা হয়। অবশ্যই গল্পটি শুনে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।